রাখালের পাশে গ্রামের মানুষ ওই বাঘ বাঘ চিৎকার করে কতবার দাঁড়াবে? চুরির রিল্যাক্সেশন হতে পারে, শাস্তির রিল্যাক্সেশন হতে পারে, সততার রিল্যাক্সেশন হয় না, মেধার রিল্যাক্সেশন হয় না। বারবার শিক্ষকদের ওপর আঙ্গুল তুলে শ্রেণী শত্রুতে পরিণত করা হয়েছে। এই প্রতিষ্ঠানিক দুর্নীতি যখন হয়েছিল তখন এই প্রতিষ্ঠানের অন্যতম মাথা ছিলেন শুভেন্দু অধিকারী। আমরা সকলের দরবারে যাব, আমরা রাজনীতি করতে আসিনি। যে আমাদের বাঁচাবে আমরা তার সঙ্গে থাকবো। আশা যে 100% ছিল সেরকম আশা ছিল না, কিন্তু আমরা জানতাম যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে চাকরিটা আমাদের গেছে সেই প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা এই প্রশাসন করবে। যাদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরিটা বিক্রি করেছেন এই প্রতিষ্ঠান, তার আধিকারিকেরা যারা এই মুহূর্তে জেলে আছেন, সেই সমস্ত অযোগ্য প্রার্থীদের বাঁচানোর প্রচেষ্টা এই প্রশাসন করবে, এটা আমাদের আশঙ্কা ছিল। এখানে আমাদের কোনো প্রশ্ন ছিল না, কারণ আমরা রাজনীতি করতে আসিনি। আমরা রাস্তায় নেমেছিলাম শুধুমাত্র আমরা যারা যোগ্য, আমরা ভেবেছিলাম আমাদেরও এই প্রশাসন বাঁচাবেন এবং সেই দায়ভার তিনি কাঁধে তুলে নেবেন, কারণ আমরাও তার রাজ্যের নাগরিক, আমরাও এই শাসক দলের এই প্রশাসনের আধিকারিকের অন্তর্গত, আমরা শিক্ষক। কিন্তু আমরা কি দেখলাম? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যে ডাইরেকশনগুলো দেওয়া ছিল যোগ্য এবং অযোগ্যের জন্য, সেই ডাইরেকশনগুলো শুধু যোগ্যের জন্য মানা হচ্ছে, অযোগ্যের জন্য মানা হচ্ছে না। অযোগ্য যারা নির্বাচিত তাদের পুনরায় কি করে বহাল করা যায় সেই স্বস্তির কথা বলা হচ্ছে, কিন্তু যারা যোগ্য তাদের কি করে অগ্নি পরীক্ষায় ছুড়ে দেওয়া যায় সে রাস্তা প্রশস্ত করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা বারবার আহ্বান জানিয়েছি, চিঠি পাঠিয়েছি, আমাদের সঙ্গে বসা হোক, আমাদের দাবি দেওয়া শোনা হোক, কারণ তিনিও জানেন আমরা এই চাকরিটা পণ্য হিসাবে কিনিনি, আমরা যোগ্যতার বলে অর্জন করেছিলাম। এই প্রশাসন চালাতে গেলে যেমন তার কিছু সাঙ্গপাঙ্গের প্রয়োজন, যেটা আমরা বুঝি, তার সঙ্গে মেধারও প্রয়োজন। তিনি যদি এভাবে মেধাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সাঙ্গপাঙ্গ গোষ্ঠীকে নিয়ে থাকতে চান, তাহলে এটা মনে হয় অদূরদর্শিতার পরিচয়, রাজনীতির কালো দিক এটা। এ করে বেশি দিন একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সমাজ টিকে থাকতে পারে না। এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ শিক্ষা ধ্বংস হয়ে গিয়ে অন্ধকারে চিরতরে তলিয়ে যাবে। তাই এই আন্দোলন শুধুমাত্র আমাদের চাকরি বাঁচানোর আন্দোলন নয়, আমাদের শিক্ষা বাঁচানোর আন্দোলন। যখন আমরা নোটিফিকেশন দেখে আজ থেকে 10 বছর আগে ফর্ম ফিল আপ করে চাকরিটা পেয়েছিলাম, তখন কি গেজেটে কথা ছিল না যে এই চাকরি তোমাদের যাবে না, এটা গভর্নমেন্ট জব, 60 বছর ধরে চাকরি করবে? ওই চাকরি গেল কেন? যখন সুপ্রিম হাইকোর্টে কেসটা চলছে, অযোগ্য বনাম বঞ্চিত ওয়েটিং, তখন কি আমাদের কথা ছিল না যে তোমাদের কোনো ব্যাপার না, অযোগ্যরা বেরিয়ে যাবে, সেখানে যোগ্য বঞ্চিতরা ঢুকবে? তারপরেও যখন সুপ্রিম কোর্টে গেলাম তখন কি কথা ছিল না যে যা হওয়ার হয়েছে, যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে, সার্টিফাইড তালিকা দিয়ে যোগ্যদের বাঁচানো হবে? কোন কথা রেখেছেন? কি করে ভরসা করব আমরা? কালকে যিনি কথা বলেছেন তিনি নবান্ন থেকে, যে কথা নেই আমি বাঁচিয়ে নেব, পরীক্ষা দাও, আইনি লড়াইয়ে আছি, আগের কথা কি রাখা হয়েছে? রাখালের পাশে গ্রামের মানুষ ওই বাঘ বাঘ চিৎকার করে কতবার দাঁড়াবে? গল্প তো মনে আছে আপনার। এক সময় তো বাঘ রাখালকে খেয়ে নেবে। আমাদের অবস্থা তাই। হ্যাঁ, এনরোলমেন্ট তো অবশ্যই করব, কারণ এটা তো শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য নয়, নির্দেশ নয়, এটা সুপ্রিম কোর্টেরও নির্দেশ। সুপ্রিম কোর্টকে তো আমরা অমান্য করতে পারি না, আমরা এনরোলমেন্ট করব। কিন্তু এখানে একটা কথা জানিয়ে রাখি আপনাকে, সেটা হচ্ছে আপনি যে ডাইরেকশনটা দিলেন 1-2 বা মুখ্যমন্ত্রীও যেটা দিয়েছেন সেটা ভুল হচ্ছে। 1 ছিল আজ থেকে 10 বছর আগে এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। তিনি ঠিকই বলেছেন পরীক্ষা, কিন্তু সেটা এখনকার নয়, 10 বছর আগের পরীক্ষা। হয় আমাদের অযোগ্য প্রমাণ করুক, চাকরি থেকে বের করে দিক, আমরা কিচ্ছু বলবো না, কেউ এখানে 1 মিনিট দাঁড়াবো না, অযোগ্যদের মতো আমরা আন্দোলন করব না। অথবা যদি আমাদের অযোগ্য প্রমাণ করতে না পারেন, তাহলে আমাদের সসম্মানে আগের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের দাবি। তাহলে সিকোয়েন্স কি হবে? সিকোয়েন্স হবে প্রথমে আইনি লড়াই, আইনি লড়াই রিভিউ পিটিশনে যা যা প্রয়োজন সেটা করণীয়, 100% প্রচেষ্টা করতে হবে। রিভিউ পিটিশন খারিজ হলে সিকিউরিটি পিটিশন, সেখান থেকে ওপেন কোর্ট হেয়ারিং, যা যা চাইবে যেতে হবে। যদি সমস্ত আইনি লড়াই শেষ হয়ে যায়, তারপরে দ্বিতীয় সিকোয়েন্সে আসবে এই পরীক্ষা। এবং পরীক্ষা হলেও
প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা যেন ওই চাকরিতে পুনরায় বহাল থাকে তারও ব্যবস্থা এই প্রশাসনকে করতে হবে। আজকে আমি পাশ করব, আমার বয়স কম, আমি পাশ করব, কিন্তু এই 14,000+ যোগ্য শিক্ষক শিক্ষিকার মধ্যে 10% যাদের বয়স 50 উত্তীর্ণ, এরকম 500 জন আছে যারা মরণ ব্যাধিতে আক্রান্ত, এরকম 2000 জন অন্তঃসত্ত্বা ম্যাডাম আছে, মহিলা আছেন এখন অন্তঃসত্ত্বা, যেদিন পরীক্ষা হবে সেই দিন হয়তো কারো ডেলিভারি ডেট থাকবে। এমন অনেকেই আছেন যাদের পারিবারিক এত চাপ যেটাকে মেজার করা যায় না, যেখানে কোনো রিল্যাক্সেশন হয় না, তাদের কি হবে? তাদের হয় না, রিল্যাক্সেশন হয় না, সেই সবের হয় না। চুরির রিল্যাক্সেশন হতে পারে, শাস্তির রিল্যাক্সেশন হতে পারে, সততার রিল্যাক্সেশন হয় না, মেধার রিল্যাক্সেশন হয় না, এগুলো হয় না। এগুলো যিনি বলছেন তিনি গভীরে তলিয়ে বলছেন না। তাদের কি হবে? যারা অকৃতকার্য হবে তাদের কি হবে? তারা কি চাকরির পরীক্ষাটা ফেরত পাবে? সেই ডাইরেকশন কে দেবে? আমি শুধু আমার জন্য দাঁড়িয়ে আছি। শিক্ষক বা শিক্ষার যারা কাণ্ডারি তারা স্বার্থপর হতে পারে না। এই করোনাকালে শিক্ষককে পরিকল্পিতভাবে শ্রেণীশত্রুতে পরিণত করা হয়েছে। বারবার শিক্ষকদের ওপর আঙ্গুল তুলে শ্রেণীশত্রুতে পরিণত করা হয়েছে। শিক্ষক চায় না, এক্সট্রা ছুটি শিক্ষক চায় না, শিক্ষক পড়াতে চায়, স্কুলে বাচ্চাগুলোকে মানুষ করতে চায়। কে উনি? কে? শুভেন্দুবাবু? সে তো তৃণমূলের প্রোডাক্ট। এই প্রতিষ্ঠানিক দুর্নীতি যখন হয়েছিল তখন এই প্রতিষ্ঠানের অন্যতম মাথা ছিলেন শুভেন্দু অধিকারী। আমরা জানি না কাকে বোঝাতে এসছেন। তিনি বলছেন আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, তারপরে যোগ্যদের পাশে দাঁড়াবো। কেন? কেস তো সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় লেভেলে তো তিনি ক্ষমতায় আছেন। আরে বাবা, বাঁচান না যোগ্যদের। আপনার প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী কোথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে পশ্চিমবঙ্গে একটা লোসেল তৈরি হবে বিজেপির, সেখানে যোগ্যদের জন্য লড়াই হবে। তাহলে তিনি তো নিজের প্রধানমন্ত্রীর কথা রাখছেন না, তিনি আমাদের কথা রাখবেন? তার দলের মুখপাত্র প্রধানমন্ত্রীর কথা তিনি রাখছেন না, তিনি আমাদের কথা রাখবেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তিনি রাজনীতি করতে আসছেন, ভিক্ষা চাইতে আসছেন। ভোট ভিক্ষা চাইতে হবে না, আমরা ভালোবেসে দেব। আমাদের বাঁচান, আমরা সকলের দরবারে যাব, আমরা রাজনীতি করতে আসিনি। যে আমাদের বাঁচাবে আমরা তার সঙ্গে থাকব। বিগত 7 দিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি শুধুমাত্র একটা সাক্ষাতের জন্য। আমাদের যাওয়া কোনো নিশ্চয়তা খুঁজে পাচ্ছি না, দিচ্ছে না আমাদের পারমিশন। কেন দিচ্ছে না জানি না। এদেশে চোরেদের পারমিশন হয়ে যায় ইলেকশনে দাঁড়ানোর জন্য, ধর্ষকদের পারমিশন হয়ে যায় পার্লামেন্টের ঘরে চেয়ারে বসে এসির বাতাস খাওয়ার জন্য, কিন্তু যোগ্য শিক্ষকদের পারমিশন হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে 1 মিনিট কথা বলার জন্য। এটা লজ্জা, এটা সভ্য দেশের এটা নিয়ম হতে পারে না, কখনোই হতে পারে না। দেশ পরিণতি অনেক কিছুই হতে পারে, আমাদের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমরা আশাবাদী, আমরা শিক্ষক। মানুষে বিশ্বাস হারানো পাপ, হেরে যাওয়ার আগে হারতে হয় না, এগুলো আমরা ছাত্রদের শেখাই। মনোবল ধরে রাখো, লড়ে যাও। নেতাজির কথা আমরা স্মরণ রাখি, আমরা বিবেকানন্দের কথা স্মরণ করি, আমরা লড়ছি। আমাদের এখনও 100% বিশ্বাস যে কিছু একটা ভুল হয়েছে, সিস্টেমেটিক ইরর হয়েছে। সুপ্রিম কোর্টে এই কেস আবার রিওপেন হলে যোগ্যরা আমরা বেঁচে ফিরব। কিন্তু আমরা চাইছি আমাদের এই যে প্রত্যাবর্তনের লড়াইটা হবে সেখানে প্রশাসন আমাদের সহায়তা করুক। লড়াই তো আমরাও করছি, আমরাও পার্টি। আমরা যদি একক প্রচেষ্টায় লড়াই করে ফেরত আসি, আমাদের আস্থা কি থাকবে কারো প্রতি? থাকবে না। তাই আমাদের অনুরোধ যে আপনারা সত্যের পথে আসুন, আমাদের পাশে দাঁড়ান, বাংলার শিক্ষাকে বাঁচান, আমাদের রক্ষা করুন, আমাদের পরিবারদের রক্ষা করুন। ফলো করুন inscript.me